আজকের মুভিটি হলো আমেরিকার এক বিখ্যাত রেসলার ফ্রিটজ ভন এরিক এবং তার 4 ছেলের উপর, যারা 1980-র দশকে তাদের রেসলিংয়ের মাধ্যমে পুরো আমেরিকা ও পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছিল। এবং যারা যারা ডাব্লিউডাব্লিউই দেখতে পছন্দ করেন তারা এই পরিবারের রেসলারদের অবশ্যই চিনে থাকবেন। মুভিটি সত্য ঘটনা এবং রেসলিংয়ের উপর নির্মিত হলেও এই পরিবারের সাথে এমন এমন দুঃখজনক ঘটনা ঘটে যা আপনাদেরকেও ইমোশনাল করে তুলবে। তো যাই হোক, আর সময় নষ্ট না করে গল্পে ফিরে আসা যাক। গল্পের শুরুটা হয় 80-র দশকের বেশ কয়েক বছর আগের একটি রেসলিং ম্যাচকে দেখিয়ে। আমেরিকার টেক্সাসের বিখ্যাত রেসলার ফ্রিটজ ভন এরিককে তার প্রতিপক্ষ রেসলারকে খুব সহজেই তার বিখ্যাত রেসলিং মুভ আয়রন ক্লর সাহায্যে হারাতে দেখা যায় এবং এই ম্যাচ সে জিতে যায়। ম্যাচ শেষে ফ্রিটজের গর্ভবতী স্ত্রী ডরিস ও তার 2 সন্তান কেভিন ও ডেভিড তার সাথে দেখা করতে আসে। ফ্রিটজের স্বপ্ন সে একদিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতবে, তবে তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু নিজের উপর প্রচুর ভরসা আছে তার। আর এই ছোটোখাটো রেসলিংয়ের মাধ্যমেই সে কিছু পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে যেমন তেমনভাবে সে সংসার চালায়। কেটে যায় অনেক কয়েকটা বছর। ফ্রিটজের এখন 4টি ছেলে, সবাই বড় হয়ে গেছে। কেভিন, ডেভিড, ক্যারি এবং মাইক। তার বাবার মতোই কেভিন ও ডেভিড পেশা হিসেবে রেসলিংকেই বেছে নিয়েছে। তবে তার 3য় ছেলে ক্যারি একজন ডিসকাস থ্রো প্লেয়ার এবং অলিম্পিকে সে প্রথমবার খেলতে চলেছে। ফ্রিটজের ছোট ছেলে আবার খুব একটা খেলাধুলো পছন্দ করে না, সে একজন সফল গিটারিস্ট ও ব্যান্ড বানাতে চায়। 4 ভাইয়ের মধ্যে কেভিন রেসলিংয়ে খুবই ভালো ছিল এবং তার বাবার সবথেকে প্রিয় ছিল সে। নিয়মিত ব্যায়ামের সাহায্যে শরীরচর্চা ও রেসলিং প্র্যাকটিস করত সে। ছোট থেকেই সে একটা কথা শুনে এসেছে, তার পরিবার নাকি অভিশপ্ত। তবে সে এবং তার ভাইরা এই ব্যাপারটিতে খুব একটা বিশ্বাস না করলেও ছোট থেকেই তাদের সাথে অনেক কিছুই খারাপ হয়ে আসছে। কিন্তু তার বাবার কথা অনুযায়ী নিজের মনকে কঠিন এবং শরীরকে শক্তিশালী বানানোর মাধ্যমে পৃথিবীর সকল রকম বাধা বিপত্তিকে এড়িয়ে সফল হওয়া সম্ভব, এবং সেও তার ভাইরা তার বাবার কথাই অনুসরণ করে চলছে। 1979 সালে কেভিন প্রথমবারের মতো রেসলিংয়ে সফলতা অর্জন করে। সে টেক্সাসের রেসলিং ম্যাচে তার বাবার শেখানো কৌশল ব্যবহার করে সুন্দর প্রদর্শন দেখিয়ে প্রথমবারের মতো টেক্সাসের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব নিজের নামে করে। তার বাবা বুঝতে পারে ভবিষ্যতে কেভিন এক বড়সড় রেসলিং চ্যাম্পিয়ন হতে চলেছে। তবে একদিন ব্রেকফাস্ট টেবিলে এরিক তার ছোট ছেলে মাইককে নিয়ে খুবই চিন্তিত দেখা যায়। সে চায় তার অন্য ছেলেদের মতোই মাইকও তার শরীরকে আরও মজবুত ও শক্তিশালী বানাক। এক কথায় তিনি তাকে খেলাধুলোর মধ্যেই তার নিজের ভবিষ্যৎ বেছে নিতে বলেন। তাই মাঝে মাঝেই এরিক মাইকের সাথে খুবই কঠোরভাবে আচরণ করত। ব্যাপারটি কেভিনের চোখে পড়াতে তার মাকে এই ব্যাপারে তার বাবার সাথে কথা বলতে বলে সে, যে তিনি যেন কেভিনের উপর কোনো রকম মানসিক চাপ না দেয়। তবে তার মা খুব একটা গুরুত্ব দেয় না তার কথায়। কিন্তু মাইকের ভাইয়েরা জানতো সে মিউজিক খুবই পছন্দ করে এবং এই মিউজিক ইন্ডাস্ট্রিতেই কিছু করে দেখাতে চায়। তাই কেভিন ও ডেভিড মাইককে খুবই উৎসাহিত করত। তাদের ভাইদের মধ্যে খুব ভালো মিল ছিল, একসাথে খাওয়া, ঘুরতে যাওয়া, সুন্দর সময় কাটাতো তারা। রেসলিং থেকে অবসর নেওয়ার পর ফ্রিটজ ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিং নামের একটি কোম্পানি চালাতো, যার মাধ্যমে তিনি আমেরিকার রেসলিং স্পোর্টসকে প্রমোশন করানো ছাড়াও নতুন রেসলারদের সুযোগও দিত। এইভাবেই সে তার 2 ছেলে কেভিন ও ডেভিডকে রেসলিংয়ের দুনিয়ায় নতুন স্টার হিসেবে মানুষের সামনে তুলে ধরার জন্য একটি ফেক ম্যাচের আয়োজন করে। মানে এক কথায় স্ক্রিপ্টেড, সকল কিছু আগে থেকেই পরিকল্পিত। শহরের অনেক মানুষ এই ম্যাচ দেখার জন্য আসে। ফ্রিটজের পরিকল্পনা মতো এই ম্যাচে তার ছেলেরা জিতে যাওয়ার পর তাদের নাম সব জায়গায় হতে শুরু করে এবং ছোটোখাটো রেসলিং স্টার হয়ে যায় তারা। ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় কেভিনের সাথে প্যাম নামে একটি মেয়ের পরিচয় হয় এবং প্রথম দেখাতেই মেয়েটি তাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। কেভিনকে এইভাবে সরাসরি কেউই কোনোদিন ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসাই করেনি, তাই সে একটু ইতস্তত বোধ করলেও অবশেষে রাজি হয়ে যায়। প্যাম তাকে জিজ্ঞাসা করে জীবনে সে কী হতে চায়। কেভিন জানায় সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব তার নিজের নামে করতে চায়। তবে তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তার পরিবার। সে সারা জীবনই তার ভাই ও পরিবারের সাথেই কাটাতে চায়, কিন্তু ছোট থেকেই সে শুনে আসছে তাদের পরিবার অভিশপ্ত। তার একটি বড় ভাই ছিল, সেই ছিল তাদের ভাইদের মধ্যে সবথেকে বড়। মাত্র 7 বছর বয়সে একটি ভয়ানক দুর্ঘটনায় সে মারা যায়। আর এটা নাকি তাদের ভন এরিক পদবীর জন্য হয়েছে। তাদের পদবী নাকি অভিশপ্ত।
তো যাই হোক, তাদের একে অপরের মধ্যে কথোপকথনের মাধ্যমে দুইজনকে ভালোভাবেই জেনে যায় তারা, এবং তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এদিকে রেসলিং ম্যাচের পর দর্শকদের কাছ থেকে কেভিন ও ডেভিড বেশ পজিটিভ রেসপন্সই পায়, যার ফলে ইএসপিএন মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড স্পোর্টস প্রোগ্রাম নেটওয়ার্ক নামের বিখ্যাত চ্যানেল থেকে কেভিনের একটি ম্যাচ সরাসরি তারা টিভিতে ব্রডকাস্ট করানোর জন্য প্রস্তাব দেয়, যার ফলে কেভিন নিজেকে প্রমাণ করানোর জন্য একটি সুযোগ পায়। এর থেকে সে যেমন আমেরিকা ও বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠবে, তেমনই বেশ মোটা টাকা কামাতেও পারবে। তার বাবা সেই সময়ের বিখ্যাত হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের 4 বারের বিজয়ী হার্লি রেসকে কেভিনের সাথে রেসলিং ম্যাচের জন্য বুক করে, আর যদি কোনোভাবে কেভিন তাকে হারাতে পারে তাহলে সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 প্রতিযোগী হয়ে উঠবে। একসময় ফ্রিটসেরও স্বপ্ন ছিল সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে এই টাইটেল জিতবে, তবে তাকে সেই রকম সুযোগই দেওয়া হয়নি। কিন্তু এই সুযোগ অবশেষে তার ছেলে পেয়েছে। তার স্বপ্ন এখন তার ছেলে পূরণ করতে চলেছে। হার্লি রেসের নিজের উপর খুবই আত্মবিশ্বাস ছিল যে তার কাছে এইসব ছোটোখাটো রেসলার বেশিক্ষণ টিকতেই পারবে না। তবে রেসলিং রিংয়ে অন্য রকমেরই ছবি দেখা যায়। কেভিন খুবই উৎসাহের সাথে তার উপর একের পর এক আঘাত করতেই থাকে। এবার যখন হার্লে দেখে সে হারতে চলেছে, তখন খুবই চালাকির সাথে কেভিনকে রিং থেকে বাইরে ফেলে দেয় সে, যার ফলে তার পিঠে খুবই আঘাত লাগে। তবে সে হার মানে না, আবারও রিংয়ের মধ্যে প্রবেশ করে এবং হার্লের সামনাসামনি হয়। ঠিক সেই সময় সে কেভিনের চোখে আঘাত করে ম্যাচের রেফারিকেই রিংয়ের বাইরে ফেলে দেয়। এটা দেখে ডেভিড তখনই দ্রুত রিংয়ের মধ্যে প্রবেশ করে হার্লেকে মেরে রিংয়ের বাইরে ফেলে দেয়। ম্যাচটি প্রতারণা করে জেতার চেষ্টা করার জন্য হার্লেকে ডিসকোয়ালিফাই করা হয় এবং কেভিন ম্যাচটি জিতে যায়। ম্যাচ শেষে ডেভিড এক অসাধারণ স্পিচ দেয় দর্শকদের উদ্দেশ্যে। সে বলে, তোমার সময় শেষ হয়ে গেছে হার্লি রেস, বর্তমানে এই খেলার ভবিষ্যৎ হলো আমরা। হাজারো চেষ্টা করলেও তুমি জিততে পারবে না। তোমার যদি মনে হয় এই ম্যাচে তোমাকে ভুলবশত হারানো হয়েছে, তাহলে তুমি তোমার মতো জায়গা ঠিক করো। আমার ভাই সেখানে পৌঁছে তোমার সাথে লড়াই করে তোমাকে হারাবে, এটা আমার চ্যালেঞ্জ। এই অসাধারণ স্পিচ দেওয়ার পর দর্শকরা ডেভিড ও কেভিনকে এক বড়সড় রেসলিং স্টার হিসেবে দেখতে শুরু করে। তাদের তৃতীয় ভাই ক্যারি তখন খুবই মনোযোগ সহকারে অলিম্পিকের জন্য ডিসকাস থ্রোর প্র্যাকটিস করছিল। সেই সময় তাদের কোচের কাছে খবর আসে এই বছর আমেরিকা অলিম্পিকে অংশগ্রহণই করবে না, কারণ সালটা ছিল 1980 এবং আমেরিকা এই বছর সামার অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়, কারণ 1980 অলিম্পিক হয়েছিল রাশিয়ার রাজধানী মস্কোতে। রাশিয়া 24শে ডিসেম্বর 1979 সালে ঠিক 1 বছর আগে আফগানিস্তানের উপর আক্রমণ করে, যার কারণেই আমেরিকা সহ প্রায় 65 দেশ এই বছর সামার অলিম্পিকে না খেলার সিদ্ধান্ত নেয়। ক্যারিকে তাই হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয়। এক প্রকার এই বছর ক্যারির অলিম্পিক না খেলাতে সকলেই দুঃখিত হয়ে পড়লেও ভাইকে অনেক বছর পরে কাছে পেয়ে তারা খুশি হয়ে যায়। গরমের সময়টা পুরো পরিবার খেলাধুলা করে এবং একসাথে লাঞ্চ করে কাটিয়ে দেয়। মাইক খুব ভালো গিটারিস্ট ছিল এবং এর সাথে গানও করত সে। তাদের স্কুলের ব্যান্ডকে দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইউটি ডেলাসে পারফরমেন্স করার জন্য ডাকা হয়। সে খুবই খুশি ছিল অংশগ্রহণ করতে পেরে, তবে তার বাবা মা তাকে যাওয়ার পারমিশনই দেয় না। ফ্রিটসের কাছে এটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তাই রাতে 3 ভাই ও প্যাম মিলে লুকিয়ে মাইককে ইউনিভার্সিটিতে নিয়ে যায়। খুব সুন্দর পারফর্ম করে সে এবং সকলেই খুবই আনন্দ করে সেখানে। তো যাই হোক, ক্যারি যেহেতু এই বছর অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি, তাই ফ্রিটস তাকেও তার ভাইদের সাথে রেসলিং করার পরামর্শ দেয়, কারণ ফ্রিটস জানতো তার সব ছেলেদের মধ্যে ক্যারি ছিল সবথেকে শক্তিশালী, আর রেসলিংয়ে তার মতো রেসলারই তো দরকার। ক্যারি তার বাবার কথা মতো তার অলিম্পিকের স্বপ্ন ছেড়ে রেসলিং করতে রাজি হয়ে যায় এবং নিয়মিত ব্যায়াম ও কেভিনের কাছ থেকে রেসলিং শেখা শুরু করে। ধীরে ধীরে 3 ভাই প্রফেশনাল রেসলিংয়ের মধ্যে ঢুকে পড়ে। ভন এরিক পরিবারের 3 ছেলে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। একের পর এক ম্যাচ তারা আমেরিকার নানান স্থানে ঘুরে ঘুরে খেলতে শুরু করে। রেসলিংয়ের দুনিয়ায় তারা স্টার হয়ে যায়, তারা প্রচুর পরিমাণে টাকাও কামায়। তবে ডেভিড ও ক্যারিকে ম্যাচ চলাকালীন বা অন্য সময়ে ড্রাগস নিতে দেখা যায়। শরীরে অত্যাধিক আঘাত ও যন্ত্রণাকে সহ্য করার জন্য তারা ড্রাগস নিতে শুরু করে। অন্যদিকে ফ্রিটসের যে স্বপ্ন ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতা, সেটা তার ছেলেরা পূরণ করতে চলেছিল। 1984 সালে সেই সময়কার বিখ্যাত 6 ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়ন ফ্যাবিউলাস ফ্রিবার্ড নামের রেসলারদের সাথে এরিক ভাইদের একটি ম্যাচের আয়োজন করা হয় এবং ওই রেসলিং ম্যাচেও 3 ভাই জয়লাভ করে।
তারা হয়ে যায় ওয়ার্ল্ড 6 ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তবে তাদের তখনও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতা বাকি ছিল। ফ্রিটজ রিংয়ে সকল দর্শকদের উদ্দেশ্যে জানায়, এতক্ষণে হয়তো দর্শকরা সকলেই পরিচিত হয়ে গেছে যে এই রেসলিংয়ের ভবিষ্যৎ হলো ভন এরিক পরিবার। এবার শুধু আমার একটাই উদ্দেশ্য, প্রথমে আমার ছেলে ডেভিড, তারপর কেভিন, ক্যারি এবং মাইককে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানানো। এটা শুনে তারা 4 ভাই অবাক হয়ে যায়, কারণ প্রথম কেভিনকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করানোর কথা ছিল। তবে প্রথম সুযোগ ফ্রিটজ ডেভিডকে দেয়, কারণ ডেভিড সেই সময় দর্শক ও মিডিয়ার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং মাইককে না জানিয়ে তার নাম ঘোষণা করাতে সেও অবাক হয়। অবশেষে একদিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ চলে আসে। সেই সময় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব ছিল রিক ফ্লেয়ারের উপর এবং এই খেতাব নিজের নামে করার জন্য ডেভিডকে রিক ফ্লেয়ারকে হারাতে হতো। তাকে রেসলিংয়ে হারানোর পর ডেভিডকে জাপান ট্যুরে গিয়ে সেখানেও রেসলিংয়ে জিততে হবে এবং এরপরেই সে হয়ে যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতার সুযোগ ডেভিডকে দেওয়া হলেও কেভিনের জন্য ডেভিডের খুবই খারাপ লাগে, কারণ এই সুযোগ প্রথম তাকে দেওয়া দরকার ছিল, কিন্তু বাবার উপরে তারা কেউই কথা বলতে সাহসী পায় না। তো যাই হোক, কিছুদিনের মধ্যে ডেভিড ও প্যাম বিয়ে করে নেয়। এই খুশির মুহূর্তে পুরো পরিবার খুবই আনন্দ করছিল। সেই সময় টয়লেটে কেভিন ডেভিডকে বমি করতে দেখে, তার মুখ দিয়ে রক্ত উঠছিল। এটা দেখে কেভিন অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। ডেভিড বলে সে ঠিক আছে, হয়তো অত্যাধিক ট্র্যাভেল করার কারণে তার শরীর কিছুটা খারাপ, তবে ঠিক হয়ে যাবে। কিন্তু কেভিন জানতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব জেতার কারণে সে অত্যাধিক ট্রেনিং করছে, যার কারণে তার শারীরিক অবস্থা ভালো নয়। সে তাকে জাপানে না যাওয়ার পরামর্শ দেয়। কেভিন বলে, সত্যি কথা বলতে রেসলিং আমার খুব একটা পছন্দ নয়, আমি শুধু তোমাদের সাথে সারা জীবন থাকতে চাই, এটাই আমি ভালোবাসি। এখন আমি পুরো সময়টা আমার পরিবারকে দিতে চাই, কারণ আমি বাবা হতে চলেছি। তার মুখে এই সুখবর শুনে ডেভিড খুবই খুশি হয়ে যায়। ডেভিডের শারীরিক অবস্থাটিকে তারা সামান্য একটি অসুস্থতা ভেবে বিয়ের দিনটি খুবই আনন্দের সাথে কাটায় এবং এরপর সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার জন্য জাপান চলে যায়। কেভিন তার জন্য একটি আলাদা বাড়ি কিনেছিল এবং সেখানেই প্যামকে নিয়ে থাকতো সে। একদিন তার বাবা মার সাথে দেখা করতে আসলে খুবই দুঃখজনক খবর শুনে সে, তার ভাই ডেভিড জাপানে এই রেসলিং ম্যাচের আগেই তার ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কারণ লিভার তার নষ্ট হয়ে গেছিল। রেসলিং ম্যাচে তার পেটে বারবার আঘাত লাগার কারণে তার লিভারে ইন্টেস্টাইন ড্যামেজ হয়ে গেছিল। তার মৃত্যুতে পুরো পরিবারই ভেঙে পড়ে, বিশেষ করে তার ভাইরা, কারণ তারা প্রত্যেকে একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসত। শহরের শয়ে শয়ে মানুষ ডেভিডকে শেষবার দেখার জন্য ভিড় করে দাঁড়িয়েছিল রাস্তার দুই পারে। সকলের চোখে জল ছিল তাদের প্রিয় রেসলারকে হারানোর জন্য। ডেভিডকে দাফন করার পর ফ্রিটজ তার ছেলেদেরকে দুঃখিত দেখে তাদেরকে জানায়, আমি জানি আমাদের পরিবারের পক্ষে এই সময়টা খুবই কঠিন। ডেভিডের মৃত্যু আমরা কোনোভাবেই বিফলে যেতে দিতে পারি না। জাপানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা আমাদেরকে এই খেতাব নিজের নামে করার জন্য আরও একটি সুযোগ দিয়েছে। তোমাদের মধ্যে কেউ একজন যদি ডেভিডের জায়গায় এই ম্যাচে অংশগ্রহণ করে তাহলে এই খেতাব এখনও আমরা জিততে পারি, তা না হলে আমাদের সারা জীবনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তাদের মধ্যে আলোচনার শেষে এটা সিদ্ধান্ত হয় ফ্রিটজের তৃতীয় ছেলে ক্যারি এই রেসলিং ম্যাচে অংশগ্রহণ করবে। সে ডেভিডের জায়গায় জাপানে গিয়ে রিক ফ্লেয়ারের সাথে রেসলিং করে এবং বহু বাধা বিপত্তি পরিশ্রমের পর অবশেষে ভন এরিক পরিবারের মধ্যে একজন হয়ে ওঠে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তবে এই বেল্ট জেতাতে তারা কেউই খুশি ছিল না। কোথাও না কোথাও তাদের ভাইয়ের মৃত্যু ভিতর ভিতর তাদের যন্ত্রণা দিচ্ছিল। মনকে হালকা করার জন্য সেই রাতেই ক্যারি বাইক রাইডে বেরিয়ে যায়, কিন্তু সে ছিল নেশাগ্রস্ত অবস্থায়। অত্যাধিক স্পিডে বাইক চালানোর ফলে তার এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এই অ্যাক্সিডেন্টের পর তার ডান পাটি ডক্টরকে কেটে বাদ দিতে হয়। ক্যারির রেসলিং লাইফ পুরোপুরি নষ্ট হয়ে যায়, সে আরও ড্রাগস নেওয়া শুরু করে। এদিকে প্যাম একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তবে তার নামকরণ করার সময় কেভিন তার বাচ্চার পদবি ভন এরিকের পরিবর্তে অন্য কিছু রাখে, কারণ সে বিশ্বাস করতে শুরু করেছিল তাদের পরিবার হলো অভিশপ্ত। তার পরিবারের অভিশাপের কারণে সে কোনোভাবেই তার বাচ্চার কোনো ক্ষতি করতে চাইছিল না। ডেভিডকে হারানোর পর এবং ক্যারি বিকলাঙ্গ হয়ে যাওয়ার কারণে ফ্রিটজের কথা মতো তার ছোট ছেলে মাইককে কেভিন রেসলিং শেখাতে শুরু করে। আদেও সে রেসলিং পছন্দ না করলেও বাবার চাপে তার প্রিয় মিউজিককে ছেড়ে তাকে রেসলিং করতে হয়। তবে হয়তো সত্যিই তাদের পরিবার অভিশপ্ত ছিল
একটি ম্যাচ চলাকালীন মাইকের ডান হাতে খুব খারাপভাবে আঘাত লাগে। তার কাঁধে কঠিন একটা অপারেশন করানো হয় এবং অপারেশন চলাকালীন দুর্ভাগ্যবশত সে কোমায় চলে যায়। এই খারাপ খবর শুনে কেভিন আরও ভেঙে পড়ে। প্রথমে সে তার ভাই ডেভিডকে হারিয়েছে, ক্যারিও তার ডান পা হারিয়ে ফেলে এবং এখন তাদের সবথেকে প্রিয় ছোট ভাই মাইকও কোমায় চলে গেছে। তার এই অবস্থার কারণে কেভিন নিজেকে দোষী মনে করতে শুরু করে। সে কেন তার ভাইকে রেসলিং শেখাতে গেল? তার স্বপ্ন ছিল তো সে মিউজিশিয়ান হবে। প্যাম তাকে বোঝায় এটা তার বা তাদের পরিবারের অভিশাপের কারণে হয়নি, এতে তার কোনো দোষই নেই। যদি আসলেই দোষ হয়ে থাকে তাহলে সেটা হলো তাদের বাবার। তিনি তার নিজের স্বপ্ন পূরণের জন্য তার ছেলেদের ব্যবহার করেছে। বেশ কিছু মাস কেভিন খুবই উদাস ও হতাশ হয়ে কাটিয়ে দেয় এবং একদিন সৃষ্টিকর্তার কৃপায় মাইকের জ্ঞান ফিরে আসে। তবে তার রেসলিং লড়ার কোনো ক্ষমতাই ছিল না। সেই সময় সালটা ছিল 1985। ভন এরিক পরিবার এতদিনে রেসলিংয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তাই মাইকের সুস্থ হওয়ার পর রেসলিং রিংয়ে ফিরে আসার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। তাই নিউজ রিপোর্টারদের প্রশ্নের উত্তরে মাইক জানায় সে পুনরায় সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি রেসলিংয়ে ফিরে আসবে। তবে এটা সে মুখে বললেও মন থেকে সবসময় সে মিউজিককেই পছন্দ করত। হাসি খুশি এরিক পরিবারে বিগত কিছু বছরের মধ্যেই দুঃখের ছায়া নেমে আসে। কেভিন সঠিক রেসলিং পার্টনার না পাওয়াতে একের পর এক ম্যাচ হেরে যায়। ভাইয়ের মৃত্যু, পরিবারের এই করুণ অবস্থা, একের পর এক ম্যাচ হেরে যাওয়া কেভিনকে ধীরে ধীরে মানসিক চাপের মধ্যে ঠেলে দেয়। এদিকে ক্যারিও হার মানে না। সে তার পায়ে একটি নকল পা লাগিয়ে যন্ত্রণা সহ্য করার পরেও পুনরায় তার প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ তার মনে হতে থাকে হয়তো বিকলাঙ্গ হওয়ার কারণে তার প্রতি তার বাবার ভালোবাসা কমে যাবে, তাকে কেউই আর সম্মানই দেবে না। তার এই অবস্থা দেখে কেভিন তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো মতেই তার কথা শুনতে সে রাজি ছিল না। সে পুনরায় রিংয়ে ফিরে যেতে চাইছিল। তবে ক্যারির মনে পুনরায় রিংয়ে ফিরে যাওয়ার জোর থাকলেও মাইক ভয় পেতে শুরু করে, কারণ সে কোনোদিনই রেসলিংকে পছন্দই করেনি। সে তার মাকে বলে, আমি খুবই ভয়ে আছি। ডেভিডের মৃত্যুর পর আমাকে সবাই ডেভিডের মতোই বানাতে চাইছে। এটা কোনোদিনই সম্ভব নয়। আমি মিউজিক পছন্দ করি মা। তবে তার মা সেই সময় তার পাশে থাকার পরিবর্তে শুধুমাত্র তাকে সান্ত্বনা দিয়ে ছেড়ে দেয়। মাইকের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে ঠিকঠাকভাবে গিটারও বাজাতে পারে না। এই মানসিক চাপ আর সহ্য করতে না পেরে বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে সে সুইসাইড করে নেয়। সকালে টেবিলের উপরে তার সুইসাইড নোট এবং বাইরের বাগানে মৃতদেহ খুঁজে পায় তারা। প্রথমে ডেভিড এবং পরে মাইকের মৃত্যুতে তাদের মা খুবই ভেঙে পড়ে। মাইকের শেষ বিদায়ের পর প্যাম কেভিনকে বাড়ি ফিরে আসতে বললে সে রাজি হয় না, কারণ এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে তার পরিবারের উপর কোনো অভিশাপ রয়েছে। আর এই কারণেই কেভিন প্যাম ও তার ছোট্ট ছেলেকে বিপদে ফেলতে চাইছিল না। এরপর থেকেই বেশিরভাগ সময়ই সে তার রেসলিং কোম্পানিতে কাটাতে শুরু করে। সকল কিছু ভুলে থাকার জন্য সে আরও কঠিন ট্রেনিং নেওয়া শুরু করে এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এইভাবে আরও একটা বছর কেটে যায়। 1986 সালে রিক ফ্লেয়ার মিডিয়াতে একটি ইন্টারভিউতে কেভিন এবং তার পরিবারকে যাচ্ছে তাই বলে তাকে একটি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের রেসলিং ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে বসে। কেভিন তাকে সঠিক জবাব দেওয়ার জন্য তার কথায় রাজি হয়ে যায়। তবে রেসলিং চলাকালীন কেভিন রেসলিংয়ের সকল নিয়ম উপেক্ষা করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক প্রকার অন্যমনস্ক হয়ে রিক ফ্লেয়ারকে খুবই খারাপভাবে মারধর করতে শুরু করে। সবশেষে সে তার বাবার আইকনিক মুভ আয়রন ক্লর সাহায্যে তার মাথাটিকে এমনভাবে চেপে ধরে সেখান থেকে রক্ত বার হতে শুরু করে। রেসলিংয়ের নিয়মের উপেক্ষা করা এবং রেফারির কথা না মানাতে কেভিনকে ডিসকোয়ালিফাই করা হয়। এই ম্যাচের পর কেভিন রেসলিং থেকে অবসর নিয়ে প্যামের কাছে চলে যায়। বেশ কিছু বছর পর তাদের আরও একটি পুত্র সন্তান হয়। কেভিন এখন তার বাবার রেসলিং কোম্পানিকে চালানোর সাথে সাথে তার পরিবারকে সময় দেওয়া শুরু করেছে। 1990 সাল আস্তে আস্তে এই রেসলিং বিজনেস থেকেও কেভিনের মন উঠে যায়। জেরি জ্যারেট নামের একজন অবসরপ্রাপ্ত রেসলার তাদের কোম্পানিকে কেনার প্রস্তাবও দেয়, তবে এটা নিয়ে তার বাবার সাথে আলোচনা করাতে তিনি রাজি হয় না। কেভিনের প্রতি তার বাবার আচরণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, কারণ ফ্রিটসের প্রত্যেক ছেলেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বানানোর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তার স্বপ্ন হয়েই থেকে যায়। ফ্রিটসের 4 ছেলের মধ্যে এখন শুধু জীবিত রয়েছে 2 জন এবং এই 2 জনের মধ্যে সে তার তৃতীয় ছেলে ক্যারিকে বেশি সম্মান দিতে শুরু করে, কারণ এই সময় WWF মানে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন নামে একটি রেসলিং সংগঠনের প্রতিষ্ঠা হয়, যেটা আমরা বর্তমানে WWE নামে চিনি।
আর আমরা প্রায় সকলেই জানি ডাব্লিউডাব্লিউই মানুষের কাছে ঠিক কতটা জনপ্রিয়। তো ক্যারি ডাব্লিউডাব্লিউএফ এর সাথে যুক্ত হয়ে যায় এবং ইন্টারন্যাশনাল স্তরে রেসলিং খেলতে শুরু করে। এই কারণেই তার বাবার তার প্রতি সম্মান আরও বেড়ে যায়। সময়টা ছিল ক্রিসমাসের। কিছুদিনের জন্য ক্যারি বাড়ি ফিরে আসে, তবে কেভিন তার কথাবার্তা ও আচরণে অনেকটা পরিবর্তন লক্ষ্য করে। তার বাবাকে ক্রিসমাসে ক্যারি একটি বন্দুক উপহার হিসেবে দেয়, তবে সেই বন্দুকটি ফায়ার করে না দেখার কারণে ক্যারি কেমন যেন তার বাবার উপরেই খুবই রেগে যায়। রাতে কেভিন তার বাড়িতে ঘুমাচ্ছিল, তখন ক্যারি তাকে ফোন করে। সে অনেকটাই ভেঙে পড়েছিল, কারণ ডাব্লিউডাব্লিউএফ তাকে কোনো নতুন কন্ট্রাক্ট দিচ্ছিল না। তাকে রেসলিং থেকে বার করে দেওয়ার পরিকল্পনা করছিল তারা। এছাড়াও তার পায়ের যন্ত্রণা ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। ক্যারি পুরো একা হয়ে গেছিল। তার মনে হতে শুরু করে ভন এরিক পরিবারের অভিশাপ তার মধ্যেও রয়েছে। তার ভাইদের পর এবার হয়তো তার পালা, সেও হয়তো মারা যাবে। এই বলে ফোনটি সে রেখে দেয়। তখনই কেভিন চিন্তিত হয়ে তার বাবাকে ফোন করে এবং ক্যারির মানসিক অবস্থা সম্পর্কে তাকে জানায়। ক্যারির পরিবারের দরকার, তার পাশে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু তার বাবার কাছে এই ব্যাপারটি খুবই সামান্য মনে হয়। তার বাবা কেভিনকে এই সমস্যা তাদের মধ্যেই সমাধান করার কথা বলে। কেভিন তাকে সকাল পর্যন্ত ক্যারির যত্ন নিতে বলে এবং সারা রাত না ঘুমিয়ে সকাল হতেই সে হন্তদন্ত হয়ে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়ির বাইরে ক্যারির গাড়িটি দাঁড়িয়েছিল, যার গেটটি খোলা। কেভিন বাড়ির দিকে যেতেই বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায় সে চমকে যায়। সে দেখে গাছের নিচে তার প্রিয় ভাই সুইসাইড করে নিয়েছে। গুলির আওয়াজ শুনে ফ্রিটজকে এই দিকেই আসতে দেখে কেভিন রেগে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার বাবার জন্যই আজ সে তার প্রিয় ভাইদের সারা জীবনের মতো হারিয়ে ফেলল, একমাত্র শুধু তার বাবার অত্যাধিক প্রেসারে। ক্যারিরও স্বপ্ন ছিল সে একদিন অলিম্পিকে ডিসকাস থ্রোয়ার হবে এবং দেশের জন্য গোল্ড জিতবে। কেভিন ভাইয়ের মৃতদেহটিকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। ক্যারির রেখে যাওয়া সুইসাইড নোটে লেখা ছিল, আমি জানি না আমার যাওয়ার পর কারোর কোনো যায় আসবে কিনা, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। আমি এই মানসিক চাপ আর নিতে পারছি না। আমি চলে যাচ্ছি আমার ভাইদের কাছে। কেভিন তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, যেখানেই থাকিস তোরা ভালো থাকিস ভাই। কিছু মাস পর কেভিন তাদের কোম্পানি বিক্রি করে দেয়। তার বাবার সাথে কোনো রকম সম্পর্ক সে রাখে না। কেভিনের মা ডরিসও ফ্রিটসের সাথে আর ঠিকঠাকভাবে কথা বলে না। সে সবসময়ই উদাস হয়ে পেন্টিং নিয়ে থাকে। এদিকে কেভিন তার পরিবারকে সম্পূর্ণ সময় দিতে শুরু করে। তাদের আরও একটি সন্তান হতে চলেছে। একদিন বাগানে কেভিন তার ছেলেদের খেলতে দেখে তার ভাইদের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তের কথা তার মনে পড়ে যায়। নিজের দুঃখকে সে আর আটকে রাখতে পারে না। তার ছেলেরা তাকে সান্ত্বনা দেয় এবং কেভিন অতীতের সকল কথা ভুলে নতুনভাবে জীবন শুরু করে। মুভির শেষে আমরা এই রেসলিং পরিবারের আসল একটি ছবি দেখতে পাই। কেভিন এবং প্যাম ভন এরিক পরিবারের থেকে অনেক দূরে থাকতে শুরু করেছে এবং তাদের বিয়ের প্রায় 40 বছর কেটে গেছে। তারা সুন্দর একটি পরিবার গড়ে তুলেছে। কেভিন ও প্যামের এখন 4টি ছেলে এবং 13টি গ্র্যান্ড চাইল্ড রয়েছে। এই যে ছবিটি দেখছেন এটা হলো তার পরিবারের। তো যাই হোক, এই বিখ্যাত রেসলিং পরিবারের গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম সত্য ঘটনার উপর বানানো মুভি যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন। একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এই রকম এক্সপ্লেনেশন আরও শোনার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।